আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, নির্বাচনের পরে বোধহয় এটি প্রথম অনুষ্ঠান। বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আন্তরিক শুভেচ্ছা, এবং জামাতে ইসলামী যারা একটি কঠিন প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদেরকেও শুভেচ্ছা। তাদের স্পোর্টসম্যান স্পিরিটের যে দেখাটা আমরা পেয়েছি পরবর্তী সময় তাদের বক্তব্য এবং বিভিন্ন জায়গায়, সেই জায়গাটি শুভেচ্ছা। এবং বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনি আজকে একটি প্রেস কনফারেন্স করেছেন। সে বিষয়টি নিয়ে আমি একটু কথা বলবো, পাশাপাশি জামাতের আমিরের একটা বক্তব্য আছে নির্বাচনের দিন রাতেই, সে বিষয়টি কথা বলবো। তো প্রথমেই আমি একটু যেতে চাই যে নির্বাচনের ফলাফলের পরপর আমি যখন দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 151 আসন সিকিউর করেছে, তার পরপরই আমি আমার ফেসবুকে একটা পোস্ট দিই। আমি যদি আপনাদেরকে একটু দেখাই সেই পোস্টটা, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অর্থাৎ এটা দিয়ে আমরা আলোচনাটা শুরু করতে চাই যে আমাদের রাজনৈতিক সংস্কৃতির জায়গাটা। ধরেন আমি একটা পোস্ট দিয়েছিলাম, এটি হচ্ছে 12 ফেব্রুয়ারি 3:33 PM আমাদের দুপুরের সময়টায়। সেটি হচ্ছে নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফল অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে অভিনন্দন। পাশাপাশি জনগণ হা ভোটের পক্ষে রায় দিয়েছেন এ পর্যন্ত প্রাপ্ত ফলাফল। এই বিষয়টি নিশ্চয়ই জুলাই সনদ অনুযায়ী দেশকে সংস্কারের পথে এগিয়ে নিয়ে যাবে। দীর্ঘদিন পর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের অধিকার ফিরে পেয়েছে। এই ধারা অব্যাহত থাকুক। বাংলাদেশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ, আনসার, বিজিবি প্রত্যেককে ধন্যবাদ। নিশ্চয়ই এই বিষয়টি ভবিষ্যতে নির্বাচনের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সর্বোপরি অন্তর্বর্তীকালীন সরকার তাদের দেয়া সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি পূরণ করতে পারায় তাদেরও অভিনন্দন। তো এই যে পোস্ট, এই পোস্টের পরে ধরেন মানে দেখলাম যে বিএনপি, জামাত, এই দুই দলের এক শ্রেণীর জানোয়ার সমর্থক ঝাঁপায় পড়ছে আমাদের পোস্টের উপরে। বিএনপির জানোয়ারদের বক্তব্য হচ্ছে যে এই তো এখন আবার শুরু হয়েছে না, মানে মানে কি বলবো, বিএনপিকে খুশি করার জন্য পোস্ট দিছি। জামাতের সমর্থকদের ইয়ে হচ্ছে যে এটা কি ধরনের কথা, একটা কারচুপি নির্বাচনকে আপনি কেন ওয়েলকাম করলেন? এবং পরবর্তীতে আপনি দেখেন যে বাংলাদেশে কোনো নির্বাচন আসলে প্রশ্নের ঊর্ধ্বে না। এখন বিএনপির যে সংখ্যাগরিষ্ঠতা বা বিজয়ের যেই রেশিও, ধরেন 50টা আসনেও যদি কারচুপি হয় তারপরেও তো বিএনপি ক্ষমতায়। এবং কারচুপি আসলে যেই মাত্রায় কেউ কেউ দাবি করছেন, সেই মাত্রায় কোনো ইঞ্জিনিয়ারিং বা কারচুপি হয়নি। কারণ জনগণের যেই জনস্রোত যেভাবে ভোট কেন্দ্রে গেছে এবং জনগণ যেভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে, সেখানে চাইলে আসলে অনেক কিছুই করা সম্ভব না। বা দু একটা কেন্দ্রে হতে পারে, আমি অস্বীকার করি না। কিছু কেন্দ্রে অনিয়ম হতে পারে, সে ব্যাপারে আমি অস্বীকার করি না। বা যেভাবে ধরেন জনগণের যেভাবে ধরেন মানে গালাগালির যেই নমুনা আর কি, মানে ইচ্ছা মতো, এবং সবাই কেন যেন মনে করে যে সবাই টাকার কথা বলে, সবাই টাকার কথা বলে, টাকা খাইছি, পাচা টিকিট, যাই হোক আর কি। তো এখন ধরেন এখানে আমি যদি কমেন্টস দেখেন, 19,000 মানুষ এখানে আসলে তাদের লাইক, শেয়ার, লাভ, রিয়েক্ট দিয়েছেন। 1700 মানুষ তাদের কমেন্টস দিয়েছেন এবং 435টা হচ্ছে শেয়ার। তো এটা হচ্ছে এটা যেটা আপনারা দেখছেন। তো অনেকেই আমাকে ফোন করে বলেন, যেমন একজন বিকেল বেলায় সন্ধ্যার দিকে ফোন করে বলেন যে ভাই আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি হ্যাক হয়েছে? যে কেন? যে আপনি বিএনপি শুভেচ্ছা জানাচ্ছেন। আপনি যারা শুভেচ্ছা জানাবো না কেন? ধরেন জেনারেল ওয়াকার যখন দায়িত্ব নেয় তাকে আমি শুভেচ্ছা জানিয়েছি। আপনি আসেন সেনাবাহিনীর এই জায়গাগুলো নিশ্চয়ই আপনি গুরুত্ব সহকারে দেখবেন বা আপনি সক্ষম হবেন। জেনারেল ওয়াকার যখন কিছু জায়গায় যখন আমার মনে হয়েছে উনি ঠিক করছেন না, তাকে সমালোচনা করতে আমি ছাড়ি নাই। ডক্টর ইউনূস যখন সরকার গঠন করেছেন তাকে স্বাগত জানিয়েছি, তাকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছি, একেবারে মানে কোন ইয়ে ছাড়াই সমর্থন দিয়েছি। কিন্তু তিনি যখন দেখা গেল যে অথর্ব একটা পরিষদ নিয়ে কাজ শুরু করলেন এবং জুলাই বিপ্লবকে তিনি আসলে ব্যাহত করছেন তার কার্যক্রমে, ইউনূসকে কি আমরা ছাড়ছি নাকি? ডক্টর ইউনূসকে তো মিনিমাম কোনো ছাড় দেওয়া হয়নি। তো বিএনপিকে স্বাগত জানাতে হবে। আর বিএনপির সরকার যে শপথ নিয়ে কাজটা শুরু করুক। বিএনপি যদি কোনো ব্যত্যয় ঘটায়, তাদের যে প্রতিশ্রুতি বা যা কিছু, কোনো কিছুই ছাড় দেওয়া হবে না আসলে। মানে প্রথমে তো আপনাকে ওয়েলকাম করতে হবে। এবং সবচেয়ে বিস্ময়কর হচ্ছে যে ধরেন নির্বাচনের দিন রাতে আমি আসলে জামাতের আমিরের যে বক্তব্য, সেই বক্তব্য তার নেতাকর্মীরা ফলো করছেন না, দেখেন নাই অথবা জানেন না, বা এখনো যারা লিখছেন, সেই জায়গাতে আমি আপনাদেরকে সেই বক্তব্যটা একটু দেখাতে চাই, যদি শোনেন। আমরা আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীকে প্রথমে ধন্যবাদ জানাই যে দীর্ঘদিন পরে দেশের মানুষ দুইটা নির্বাচনে একই দিনে অংশগ্রহণ করেছে, একটি গণভোট আর একটা সরকার গঠনের জন্য ভোট। আমরা যতদূর জানতে পেরেছি, সংস্কারের জন্য যে গণভোট ছিল সেই গণভোটের পক্ষে হা ভোট বেশি পড়েছে। এই জন্য আমরা দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ জানাই। যদিও অফিসিয়ালি এটা ডিক্লেয়ার করা হয় নাই, শেষ পর্যন্ত কি হয় সেটা আমরা দেখার অপেক্ষায় আছি। আর সরকার গঠনের জন্য যে নির্বাচন হয়েছে, সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল মূলত দুইটা জোটের মাঝেই বলতে হবে। আমরা অংশগ্রহণ করেছি। নির্বাচনের
প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন থেকে শুরু করে আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি। আমাদের যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা তাদের কার্যক্রম চালিয়েছে। স্বাভাবিক একটা নির্বাচন যখন হবে সবাই জিতবে না, কেউ জিতবে কেউ হারবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের দেশে কিছু সংস্কৃতি আছে, আমরা এই সংস্কৃতিকে পাল্টানোর পক্ষে। তবে আমাদের কিছু অবজারভেশন আছে, সেই অবজারভেশনগুলো আমরা জাতির সামনে তুলে ধরার পক্ষে, যাতে ভবিষ্যতে একই অন্যায়ের বা সীমালঙ্ঘনের পুনরাবৃত্তি না ঘটে। বেশ কিছু ঘটনা ঘটেছে, আমরা এগুলা কম্পাইল করছি, আমরা আমাদের পরিসরে আবার বসবো। আমরা সব মিলেই এখন আপনাদের সামনে পূর্ণাঙ্গ কোনো বক্তব্য দিতে পারছি না বলে আমরা দুঃখিত। আমরা দিব ইনশাল্লাহ, আমরা আবার বসবো, আমাদের মধ্যে আমরা এগুলা নিয়ে বিশ্লেষণ করব। আমাদেরও কোনো ত্রুটি ঘাটতি থাকে সেটাও আমরা দেখব। আবার যদি সামগ্রিক কোনো বড় ত্রুটি ঘাটতি হয় তাকে সেটাও আমরা আনবো। আমরা আগেই বলেছি ছোটখাটো কোনো বিষয় নিয়ে আমরা টানাটানি করবো না, এবং পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না। আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে এই কথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচন হয় না, কোনো রাজনীতি হয় না। তো অত্যন্ত ইতিবাচক একটা বক্তব্য, অর্থাৎ সেদিন মধ্যরাতে 12:30 1টার পরে জামাতের আমিরের এই বক্তব্য যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচনও হয় না, রাজনীতিও হয় না। এবং আমি এটাকে খুব ইতিবাচক ভাবে দেখি জামাতের এই আমিরের এই বক্তব্য। তবে ধরেন আমি গত দুদিনে দেখছিলাম যে বিএনপির কিছু উগ্রপন্থী তারা ধরেন মোটামুটি ঝাঁপায় পড়ছে, তারা এখন এনসিপি শেষ করে দিবে, জামাতে শেষ করে দিবে। মানে কারণটা কি? বিএনপির যে জায়গাটায় মনোযোগ দেওয়া উচিত সেটি হচ্ছে যে জামাতে ইসলামী বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে, বেশ কিছু আসনে তাদের যে ভোটের যে ব্যবধান, এটি ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো। 3,500 থেকে 5,000 5,500 ভোটে একটা একটা মানে 20-25টার বেশি আসন যতটুকু মনে পড়ছে এই মুহূর্তে তারা কিন্তু পরাজিত হয়েছে। সো এটা কিন্তু বিএনপিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টা নিতে হবে যে প্রতিদ্বন্দ্বীকে শেষ করে দেয়া না, এই প্রতিদ্বন্দ্বীর এই জায়গাটাকে ওভারকাম করার যে প্রস্তুতি সেটা নিতে হবে। কিন্তু আপনারা যদি এখন বলেন যে জামাতকে নিশ্চিহ্ন করে দিব, এনসিপি কে নিশ্চিহ্ন করে দিব, এরা থাকবে না, ওরা কিছু উগ্রবাদী কয়েকজন কথা শুনছিলাম সোশ্যাল মিডিয়া দেখছিলাম। এখন এনসিপি কে হামলা করবো, জামাতকে হামলা করবো, এই করবো। তো এগুলো আসলে শুভ ফল বয়ে আনবে না। আর আমার কথা যেটি বলছিলাম যে যেভাবে আপনারা মানে সমালোচনা করছেন এটা আজকে আমার জন্য নতুন না আসলে। আমি যদি আপনাকে দেখেন এই যে হাওয়া ভবনের আশীর্বাদ পুষ্ট সাংবাদিক কনক সারোয়ার তারেক রহমানের টাকায় সোশ্যাল মিডিয়ায় টকশোর নামে সরকার বিরোধী প্রপাগান্ডা, সেনাবাহিনীকে উস্কে দেওয়া সহ দেশের ইতিহাস বিকৃত করাই তার প্রধান অ্যাসাইনমেন্ট। এগুলা ধরেন 18-19 সাল থেকে এগুলা শুরু হয়েছে। আপনি যদি দেখেন এই যে গুজবকারী হলুদ সাংবাদিক, তারপরে ধরেন এখানে ধরেন এক লোক দেখলাম আমার সম্পদের হিসাব দিয়েছেন, মাসে 56 লাখ টাকা পাই। এবং আপনারা জানেন যে আমি 9 মাস জেলে ছিলাম তারেক রহমান সাহেবের একটা বক্তব্য প্রচার করে 21 টেলিভিশনে। তো এটা ধরেন 18-19 সাল থেকে এই ধারা শুরু হয়েছে। পরবর্তীতে ধরেন আমার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, আমার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরে আমার এই যে গ্রামের জমি থেকে শুরু করে শহরের বাড়ি সকল জায়গায় পুলিশ এরকম একটা সাইনবোর্ড লাগাই দিয়ে আসছিল এই জমি বিক্রয় হইবে। পরবর্তীতে আপনারা জানেন যে আমার ছোট বোনকে গ্রেপ্তার করা হয়েছে। ছোট বোন 6 মাস জেলে ছিল, 10 দিনের বেশি রিমান্ডে ছিল। অবর্ণনীয় জীবন কাটাতে হয়েছে তাকে শুধুমাত্র আমাকে স্টপ করার জন্য। এই কাজগুলো হয়েছে। আল জাজিরা একটা রিপোর্ট করছে, সেই আল জাজিরার পরে দেখা গেছে যে এটা নাকি মিডিয়া প্রোপাগান্ডা সৃষ্টির জন্য $500 মিলিয়ন প্রজেক্ট। সেখানে ডেভিড বার্গম্যান, কর্নেল শহীদ, আমরা সবাই এটার জন্য অভিযুক্ত। তো ধরেন এই জাতীয় গালাগাল, এই জাতীয় বিষয় যে গান আছে না যে আমি তীর কাছে কান দেখেছি, আমায় কান্নার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। সো এইসব মানে কি বলবো, গালাগালি করে আপনাদের এইসব ফালতু কথা বলে কি আপনারা আমায় থামাইতে পারবেন? হাসিনা থামাইতে পারছে না, তার অনুসারীরা থামাইতে পারছে না, ডিজিএফ এর বট বাহিনী থামাইতে পারছে। সো আমি মনে করি যে আমার যে কাজ সেই কাজটা আমাকে করতে হবে, কাউকে না কাউকে সত্য বলতে হবে, কাউকে না কাউকে কি বলবো সকল ধরনের প্রলোভনের ঊর্ধ্বে উঠতে হবে। ধরেন আমি যদি মানে আমার যদি অন্য কোনো উদ্দেশ্য থাকতো, বা ধরেন আমার যদি ধান্দার প্ল্যান থাকতো বা সুবিধা নেওয়ার ইচ্ছা থাকতো, সবচেয়ে ফেভারেবল গভর্নমেন্ট ছিল তো ইউনুস গভর্নমেন্ট, তাই না? ইউনুস গভর্নমেন্ট তো আমাদেরই আন্দোলন বলেন, আমাদেরই অ্যাক্টিভিজমের ফসল, বা আমাদেরই সবকিছু মিলিয়ে ফসল। তো সেই জায়গাটায় ইউনুস সরকার একটু ভাঁজ দিলেই হইতো, একটু সিস্টেম করে একটু প্রথম থেকে একটু কথা বলে ভালো কোনো সুবিধা তো নেওয়া যেত, তাই না? তো কেন নেই? কারণ হচ্ছে আমার ব্যক্তিগত অবস্থানটা ছিল যে এই যে এতগুলো ছেলে মারা গেল, এই যে বাংলাদেশ আমরা বাংলাদেশের কথা বলছি, সেই বাংলাদেশ যেন একটু সঠিক পথে সুন্দরভাবে এগিয়ে যায়, এই ছিল টার্গেট। আর আমার সঙ্গে আমি দেখছি যে পিনাকি ভট্টাচার্য বা আমাদের ইলিয়াস হোসেন, এই দুজন তাদের ফেসবুকে কি বলছে সেটার সঙ্গে আপনারা আমাকেও ট্যাগ করছেন। আমরা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোই 2-3টা বিষয়ে আমরা একসঙ্গে টকশো করেছি এবং প্রয়োজনে ভবিষ্যতেও করব। কিন্তু
তাদের অ্যাক্টিভিজম এর যে প্ল্যাটফর্ম বা তাদের যে ইন্ডিভিজুয়াল ইউটিউব প্ল্যাটফর্ম, সেখান থেকে তারা কি বললো, এবং একটা জিনিস নিশ্চিত থাকতে পারেন যে আমাদের কারোর সঙ্গে কেউ কারোর সঙ্গে পরামর্শ করে কিছু করে না। এবং যখন আমরা ভাবে আসি তখন আমরা কথা বলে আসি যে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো বা এই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত। সো কোথায় কোন প্ল্যাটফর্মে অ্যাসোসিয়েশন কি বললো বা পিনাকি ভট্টাচার্য কি বললো সেটির জন্য একেবারে আপনারা সব ঝাঁপাই পড়বেন, এগুলা বোধহয় ঠিক না। আপনাদের একটু বোধোদয় হওয়া প্রয়োজন, মিনিমাম একটু সেন্স কাজ করানো উচিত। কারণ এই নির্বাচনের আগে আমি স্পষ্টভাবে বলেছি, জনগণ আপনারা ভোট দিতে যান, আপনাদের যাকে পছন্দ তাকে ভোট দেন, তবে লক্ষ্য রাখেন বাংলাদেশ বিরোধী যারা তাদেরকে ভোট দিয়েন না, অর্থাৎ দুর্নীতিবাজ অসৎ লোক যাদের দ্বারা দেশের ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে ভোট দিয়ে না। জুলাই যে বিপ্লব সেই চেতনাকে ধারণ করে আপনারা ভোট দিতে চান। জনগণ বলছে, জনগণকে গাইড করার কিছু নাই। জনগণ কিন্তু আমার আপনার থেকে জনগণের মাস পিপলের যে ওপিনিয়ন সেটা অনেক স্ট্রং এবং অনেক কারেক্ট। এই জন্যই ডেমোক্রেসি পৃথিবীতে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য একটা শাসন ব্যবস্থা। তবে আজকে তারেক রহমান সাহেবের যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সটাকে আমি কনগ্রেচুলেট, সাধারণ বক্তব্য বলেছেন তিনি দেশি বিদেশি সাংবাদিকদের সাথে যে প্রেস কনফারেন্স, আমি যদি আপনাদেরকে একটু শোনাই। এবং রাজনীতিতে রাজনৈতিক দলগুলো মূলত গণতন্ত্রের বাতিঘর। সরকার এবং বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। খুবই পজিটিভ বক্তব্য, এবং তার বক্তব্যের একটা জায়গায় আছে যে রাজনৈতিক মাঠে নির্বাচনের আগে অনেক ধরনের বক্তব্য আসে, অনেক ধরনের আক্রমণ আসে, পাল্টি অনেক কথা হয়, সেটি যেন এখন কন্টিনিউ না হয়। অর্থাৎ নির্বাচনের আগে ভাই অনেক ধরনের কথা আসে। আমি আমার প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য লিগেলি, ইলিগেলি, নৈতিকভাবে, অনৈতিকভাবে অনেক রকম ভাবে ঘায়াল করার চেষ্টা করি, অনেক রকম ভাবে টার্গেট থাকে আমি কিভাবে ভোটটা পাবো। এটা তৃতীয় বিশ্বে যেমন এটা উন্নত বিশ্ব এটা চলে। তো সেই জায়গাটায় তারেক রহমান সাহেবের এই যে আহ্বান, এবং আমি পত্রিকায় দেখলাম যে তিনি জামাতের আমির এবং এনসিপির নাহিদের বাসায় যাবেন, তাদের অংশগ্রহণ এবং তাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানের জন্য তাদেরকে শুভেচ্ছা জানাতে যাবেন। তো এটি একটা নতুন ধারার সূচনা আমি বলবো বাংলাদেশে। আমরা তার বাকি বক্তব্যটা শুনি। ন্যায়পরায়ণতা হবে আদর্শ। আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা এক দল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এই ধরনের বিরোধ যেন প্রতিহিংসায় রূপ না নেয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। Hi, sir. This is from this side. This side, sir. This side. You're right. Extremely here. Here. So my name is Ashok Raj, and I'm from the Pioneer, and I came from India, New Delhi. I have a questions to I can't PM in see waiting. you. Here. Yeah. you. So I have a question to you: that what is your foreign policy plan, and how you see the India and Bangladesh relations? Because we are the not immediate neighbor, but yeah, we share culture and everything. So your comment on India and Bangladesh relations. And second one, which is very much related to ICT. Do you going to review and scrutiny the verdict and the decision has made by the ICT? Thank you so much. Thank you so much. I think we have cleared ourselves regarding the foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. এটি অসাধারণ জবাব দিয়েছেন তারেক রহমান। ভারতের একটি মিডিয়া সাংবাদিক তাকে প্রশ্ন করছিলেন যে বাংলাদেশ ভারতের রিলেশনশিপটা কি হবে, এবং আইসিটি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের ব্যাপারে উনি এই আমলের কথা বলছেন নাকি আগের আমলের কথা বলছেন সেটি ক্লিয়ার হয়নি, যে সেই ব্যাপারে তাদের বক্তব্যকে, এবং তারেক রহমান সাহেব জবাব দিয়েছেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নির্ধারিত হবে বাংলাদেশের স্বার্থ এবং বাংলাদেশের জনগণের স্বার্থ নিয়ে। তো এটি একটি অসাধারণ উত্তর। যে হাসিনা বলতো না যে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, এরকম ফালতু একটা ফরেন পলিসি ছিল। মানে স্বার্থ হচ্ছে বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের। বাংলাদেশের জনগণ কি চায়, বাংলাদেশের স্বার্থ যেখানে রক্ষিত হবে সেই অনুযায়ী আসলে বাংলাদেশের ফরেন পলিসি নির্ধারিত হবে। এবং আইসিটির জায়গাটা
নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন এসছে। আহ, এই জায়গাগুলো নিয়ে পরবর্তীতে আমির খসরু সাহেব জবাব দিয়েছেন। তবে তারেক রহমানের আশেপাশে যারা থাকবেন তারা আরেকটু অ্যাটেন্টিভ থাকা ভালো। কোথায় কি হচ্ছে না হচ্ছে, দেখা গেলো যে আমির খসরু সাহেব প্রশ্নই শুনেন নাই, বোঝেন নাই, বেশ কয়েকবার বলতে হলো। এগুলো একটু অন্যরকম প্রশ্নের সৃষ্টি করে। তো সেই জায়গাটা আইনগতভাবে সমাধান হবে। এবং আরেকটি প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছেন তারেক রহমান। protecting the interests of Bangladesh and the people of Bangladesh Your plans for reconciliation in Bangladesh? by ensuring rule of law. আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপারে বা আওয়ামী লীগের ব্যাপারে